নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আজকে একটা অনুরোধের গল্প নিয়ে এসেছি। অনুরোধের গল্প ঠিক নয়, অনুরোধের লেখকের গল্প। সুবোধ ঘোষের লেখা গল্প শুনতে চেয়েছিলেন এক শ্রোতা। তাঁর অনুরোধে সাড়া দিয়েই আজকে পড়ব থির বিজুরি, সুবোধ ঘোষের লেখা থির বিজুরি। এটি অনেক পুরনো দেশ শারদীয় গল্প সংকলনে প্রকাশিত হয়েছিল। চিত্রা রায়ের স্বামী নিখিল রায়। লোকে বলে, হ্যাঁ তা তো বটেই, বিয়ে যখন হয়েছে তখন স্বামী না বলে আর উপায় কি। কিন্তু আসলে নিখিল রায় হলো একটা সাইফার। মাত্র 4 বছর হলো বিয়ে হয়েছে নিখিলের, আর বিয়ের মাত্র 1 মাস পরেই নিখিলের সঙ্গে চিত্রা যেদিন ধানবাদের কাছে এই কলোনিতে কেরানি কোয়ার্টার্সের এই ছোট বাড়িটার ভেতরে সে ঢুকলো, সেদিন অবশ্য কলোনির সকলেই বলেছিল হেড ক্লার্ক নিখিল রায়ের বউ এসেছে, বড় সুন্দর বউ। নিখিল রায়ের স্ত্রী বেশ সুন্দরী। সংবাদটা রটে যেতে বেশি দেরি হয়নি। অফিসেও কাজের ফাঁকে নানা মুখের খোশগল্পের মধ্যে মাঝে মাঝে এই প্রসঙ্গটা ঝিলিক দিয়ে উঠত। বাস্তবিক সত্যিই নিখিল রায় একটা বিদ্যুৎ নিয়ে এসেছে। আনলো কোথা থেকে? যারা জানে তারাই উত্তর দেয়, কলকাতা থেকে। কলকাতার দয়া তো খুব, এমন জিনিস এমনিতেই ছেড়ে দিল। এসব ভাই দয়া টয়ার ব্যাপার নয়, এসব হলো ভাগ্যির ব্যাপার। খুব ভাগ্যি করেছিল নিখিল রায়। সেদিন হেড ক্লার্ক নিখিল রায়ের ভাগ্যকে অফিসের খোশগল্পগুলি হিংসে করলেও নিখিল রায়ের ভাগ্য তাতে একটুও বিচলিত হয়ে ওঠেনি। পথে বেড়াতে বের হতো নিখিল আর চিত্রা। যারা নিখিলকে চেনে কিন্তু চিত্রাকে কখনো দেখেনি, তারাও দেখেই বুঝে ফেলতো এই সুন্দরী মহিলাই হলো হেড ক্লার্ক নিখিল রায়ের স্ত্রী। আর 2 মাস যেতে না যেতেই সারা কলোনিতে আর একটা সংবাদ রটে গেল খুব ভালো করেই, এবং তারপর কলোনি ছাড়িয়ে ধানবাদের নানা মহলে, আসরে, কোয়ার্টারে বেশ সুন্দর গলা, খুব ভালো গান গাইতে পারে হরিনগর কলোনির এক নিখিল রায়ের স্ত্রী। কি নাম যেন ভদ্রমহিলার? যারা শুনেছে নাম তারাই উত্তর দেয়, নাম হলো চিত্রা রায়। গানের খ্যাতির সঙ্গে সঙ্গে চিত্রা রায় নামটাও খ্যাত হয়ে গেল। তারপর 4টি মাস যেতে না যেতে নানা জলসা ও সভা সমিতির আহ্বান নাচতে লাগলো, এবং উদ্বোধনী সঙ্গীত গাইতে গাইতে চিত্রা রায়ের মুখটাও চিত্রিত হয়ে গেল ছেলে মহল আর মেয়ে মহল থেকে শুরু করে শিশু মহলেরও মনে মনে। পথে চিত্রা রায় যদি একাই বেড়াতে বের হয়, তবুও কেউ আর চিনতে ভুল করে না, ওই উনিই হলেন চিত্রা রায়, নিখিল রায়ের স্ত্রী চিত্রা রায়। সেদিন এইরকমই ছিল চিত্রা রায়ের পরিচয়, যে পরিচয় নিখিল নামের সঙ্গেই বাঁধা। কিন্তু 1 বছর যেতে না যেতেই উল্টে গেল সেই পরিচয়। সন্ধ্যাবেলা মার্কেটের আলোয় ঝলমল একটা দোকানের ভিতরে এসে দাঁড়ায় চিত্রা। জিনিসের দাম নিয়ে দরদস্তুর করে চিত্রা, আর নিখিল দাঁড়িয়ে থাকে চিত্রার পাশে। দোকানের কাঁচের ওপর চিত্রা রায়ের সুন্দর চেহারার প্রতিচ্ছায়া ঝকমক করে। দোকানের ভেতরেই হোক আর দোকানের বাইরে পথের ওপরেই হোক, চিত্রাকে আর নিখিলকে দেখতে পেয়ে লোকের মুখে আলোচনা চলে, ওই ভদ্রলোককে মশাই? ওই তো, উনি হলেন চিত্রা রায়ের স্বামী নিখিল রায়, সরকার অ্যান্ড সিনহার হেড ক্লার্ক নিখিল রায়। 1 বছরের মধ্যেই উল্টে গেল পরিচয়। চিত্রারই নামের ছায়ায় ঘুরে বেড়ায় নিখিলের নাম। চিত্রাই হলো আসল অস্তিত্ব, আর তার পাশে আছে নিখিল। চিত্রার নামের গৌরবই মানুষ করে রেখেছে নিখিলকে। তবু তো মানুষ হয়েই ছিল, আর চিত্রার পাশেই ছিল নিখিল। কিন্তু
1 বছর আগের সেই পরিচয়ও একেবারে অন্যরকম হয়ে গেল আর 3 বছরের মধ্যে। তাই তো আজ লোকে বলে নিখিল রায় একটা সাইফার। চিত্রার পাশে আর নেই নিখিল, এখন চিত্রার পিছনে পড়ে গিয়েছে নিখিল। সিনেমা দেখতে, বেড়াতে, সভা সমিতিতে বা মার্কেটে যেখানে যখন যায় চিত্রা, তখন নিখিল তার সঙ্গে সঙ্গেই থাকে, কিন্তু পেছনে। নিখিলের সঙ্গে যখন কথা বলে চিত্রা, তখন পেছনে মুখ ফিরিয়ে তাকাবারও কোনো দরকার হয় না চিত্রার। চিত্রা যেন তার সম্মুখের পথের বাতাসকে উদ্দেশ্য করেই কথা বলে, সঙ্গে টাকা এনেছো তো? ঠিক শুনতে পায় নিখিল, শুনতে একটু ভুল হয় না, সঙ্গে সঙ্গে উত্তর দেয়, এনেছি। এতদিনে ধানবাদের কাছে এই হরিনগরে এসে 4 বছরের মধ্যেই চিত্রা তার জীবনের সম্মুখের পথ একেবারে অবাধ করে নিয়েছে। অথচ 4 বছর আগে একদিন এক সকালবেলায় হরিনগর কলোনির সব বাড়ির জানলাগুলিতে থরে থরে সাজানো কৌতূহলী চক্ষুগুলো দেখতে পেয়েছিল হেড ক্লার্ক নিখিল চলেছে আগে আগে, আর তার পেছনে মাথা হেঁট করে আস্তে আস্তে হেঁটে চলেছে বড় সুন্দর ও শান্ত আর একটু গম্ভীর একটা মুখ নিয়ে একটি বউ। আর আজ আর সেই বউয়ের মুখটি দেখতে ঠিক সেই রকম শান্ত তো নয়, আর সেই একটু গম্ভীরতারও একটু আজ আর নেই। বউয়ের মাথার কাপড় যেন এই 4 বছরের মধ্যে কোন এক ঝড়ের ঝাপটা লেগে খসে পড়ে গিয়েছে ঘাড়ের উপর। পড়েছে তো পড়েই গিয়েছে, আর উঠতে পারছে না। আজ চিত্রা রায় চলে আগে আগে, আর নিখিল পেছনে। পেছনে হোক, তবু তো চিত্রার সঙ্গেই আছে নিখিল। তবে লোকে বলে কেন একেবারে সাইফার হয়ে গিয়েছে নিখিল? লোকে বুঝতে একটু ভুল করেছে, সামান্য একটু বাড়িয়ে বলেছে। সত্যি কথা হলো, সাইফার হয়ে যেতে চলেছে নিখিল। আর আজ অফিস যাবার সময় যখন চিত্রার হাত থেকে একটা চিঠি স্বচ্ছন্দে হাত বাড়িয়ে নিয়েছে নিখিল, তখন আর কোনো সন্দেহ নেই যে এইবার সত্যিই সাইফার হয়ে যাবে নিখিল। অফিস যাবার জন্য তৈরি হয়ে প্রতিদিনের নিয়মের মতো চিত্রার কাছে এসে দাঁড়ায় নিখিল। তাহলে আসি। চিত্রা বলে, শোনো। খামে বন্ধ একখানি চিঠি রয়েছে চিত্রার হাতে, হয়তো পোস্ট করতে হবে এই চিঠি। নিখিল বলে, চিঠি পোস্ট করতে হবে? চিত্রা বলে, না। তবে? হাত কাঁপে না চিত্রার, বোধ হয় মনও কাঁপে না, শুধু অন্যমনস্কের মতো অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপরে প্রশ্ন করে, ভুল করবে না তো? নিখিল বলে, ভুল হবে কেন? কী এমন কঠিন কাজ করতে বলছো যে ভুল হবে? চিত্রা বলে, তবে শোনো। বলতে গিয়ে চিত্রার গলার স্বর একটুও কাঁপে না। নির্দেশের প্রতীক্ষায় ব্যগ্রভাবে চিত্রার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে নিখিল, কিন্তু চিত্রা তাকায় না নিখিলের মুখের দিকে। কিন্তু তাতে কি হয়েছে? এটা নতুন কিছু নয়। আর 4 বছরের মধ্যে এই ঘরের ভেতর কদিনই বা নিখিলের মুখের দিকে তাকিয়েছে চিত্রা, আর তার জন্য কোনো দুঃখ বা দুশ্চিন্তা জাগেনি নিখিলের মনেও। আজ নতুন করে হঠাৎ জাগবার কথাও নয়। চিত্রা বলে, তোমাকে বিশ্বাস করি বলেই বলছি। নিখিল হাসে, আমাকে বিশ্বাস করবে না তো কাকে করবে? নিখিল একটু আশ্চর্যই হয়, আজ এরকম নতুন একটা প্রশ্ন কেন করছে চিত্রা। আজ পর্যন্ত তার ব্যবহারে এমন কোনো ভুল কি দেখতে পেয়েছে চিত্রা যার জন্য বিশ্বাসের কোনো কথা উঠতে পারে? মনে তো পড়ে না নিখিলের কখনো একটা প্রতিবাদ কবে কোনো অভিযোগ করে বা কোনো কথার উত্তর দিতে একটু দেরি করে চিত্রার মনে কষ্ট দিয়েছে নিখিল। চিত্রা বলে, তবে এই চিঠিটা নিয়ে বলতে গিয়ে কেন জানি চুপ করে যায় চিত্রা। বিদ্যুৎ খেলে যায় যে সুন্দর চোখের দৃষ্টিতে, সেই চোখ দুটো যেন হঠাৎ একটা ছায়ায় ঢাকা পড়ে যায়। কিন্তু তারপরেই আর কিছু নয়, ঝকঝক করে ওঠে চিত্রার চোখ দুটো। চিত্রা বলে, এই চিঠিটা নিয়ে গিয়ে মিস্টার সরকারের হাতে দিতে হবে। নিখিল বলে, দেব। চিত্রা বলে, মিস্টার সরকারের টেবিলের ওপর ফেলে রেখে আসা চলবে না।
না, তার হাতেই দেব। চিঠি নিয়ে চলে গেল নিখিল। এইবার আর বেশি দেরি হবে না। বোধহয় আজ সন্ধে ফুরোতে না ফুরোতেই সত্যিই সাইফার হয়ে যাবে নিখিল। প্রস্তুত হয় চিত্রা। সন্ধে আসতেই বা আর কতক্ষণ। চিঠি নিয়ে চলে গিয়েছে নিখিল। আর চিত্রা জানে ও চিঠি খুলে পড়বার জন্য মনে একটু কৌতূহলও জাগবে সেরকম কোনো সন্দেহের বস্তু দিয়ে তৈরিই নয় লোকটা। আর যদি কৌতূহল হয় আর চিঠিটা পড়ে নিখিল, তবুও কি কিছু বুঝবে বা মনে করতে পারবে ওই মানুষ? কখনোই না। ভেবে দেখলাম আপনি আমার আপনজনের চেয়েও বেশি, আমি যাব। এইটুকু পড়ে কী বা বুঝবে? আর বুঝেই বা কী করতে পারবে নিখিল? এতদিন ধরে সবই দু চোখে দেখেও যে কিছুই বোঝেনি, সে আর ওই সামান্য কয়েকটা লেখা কথা পড়ে আর কি বুঝবে? আর বুঝলেই বা নিখিল চিত্রার সম্মুখপথের বাধা তো নয়, বাধা না হয়েই সে ধন্য হয়ে আছে। বাধা দেবে না নিখিল, বাধা দিতে জানে না নিখিল। নিঃশব্দে স্থির হয়ে ঘরের ভেতর একা দাঁড়িয়ে ভাবতে ভাবতে ছকছক করে চিত্রার চোখ। দুরন্ত বিদ্যুতের জ্বালার মতো সেই বেদনাটাই মনের ভেতর ছটফট করে ওঠে। 4 বছর আগে হঠাৎ বাড়ির লোকের এক নিষ্ঠুর ঝোঁক আর সদিচ্ছার আঘাতে যেদিন চূর্ণ হয়ে গেল তার মনের স্বপ্ন, সেই দিনটার কথা আজও জ্বলছে তার মনের মধ্যে। সেদিনের আক্ষেপ আর ঘৃণা একসঙ্গে মিলে যে ক্ষত সৃষ্টি করেছিল তার জীবনের একমাত্র একটা কল্পনার বুকে, সেই ক্ষতের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্যই অশান্ত হয়ে রয়েছে জীবন। কে বলেছিল ওরকম না বলে কয়ে আর হঠাৎ ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে দিতে? কি দরকার ছিল? আর যদি বিয়েই দেওয়া হলো, তবে চিত্রার মতো মেয়ের জন্য পৃথিবীতে কি আর কোনো মানুষ ছিল না? যেন আড়ালে আড়ালে হঠাৎ একটা ষড়যন্ত্র এঁটে ফেললেন জ্যাঠামশাই আর জ্যাঠাইমা। একটিবারের মতো একটি কথাতেও কোনো আভাস দিলেন না যে বাপমা মরা মেয়েকে পার করে দেওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করে ফেলেছেন। যদি বিয়ের পেঁড়িতে বসবার 1 মিনিট আগেও বুঝতে পারত চিত্রা ধানবাদের কাছে এক দেশি কোম্পানির এক ক্লার্ক এসেছেন বরের সাজ পরে, তবে পৃথিবীতে কারো সাধ্য ছিল না যে চিত্রাকে সেই পেঁড়ির ওপর বসিয়ে দিতে পারে। সেদিনই সেই মুহূর্তে জ্যাঠামশাইয়ের সব চক্রান্তের উৎসব ভেঙে দিত চিত্রা, যেমন করেই হোক। সেই সন্ধ্যাতে লগ্ন ঘনিয়ে আসবার একটু আগে বরং মিথ্যে কথাই বলেছিলেন জ্যাঠাইমা। ছেলে নাকি খুব ভালো ছেলে, যে শুনেছে এই সম্বন্ধের কথা সেই নাকি খুব খুশি হয়েছে। চিত্রা জানে কেন এমন কাণ্ড করলেন জ্যাঠামশাই জ্যাঠাইমা আর আর সকলেই। লোকের অভিযোগ শুনতে শুনতে আর ভয় পেয়ে পেয়েই এমন একটা ষড়যন্ত্র করে ফেললেন জ্যাঠামশাই। এ মেয়েকে বেশি দিন ঘরে পুষে রাখবেন না ধীরেনবাবু। বন্ধুদের আর প্রতিবেশীদের এই অভিযোগের ভয়েই সারা হয়ে গেলেন জ্যাঠামশাই আর জ্যাঠাইমা। তাঁরা যদি বিয়ে দেবার জন্য ব্যস্ত না হয়ে উঠতেন তবে কোনো ক্ষতি হতো না কারো, জ্যাঠামশাইয়েরও না, প্রতিবেশীদেরও না, আত্মীয়দেরও না, আর চিত্রারও না। চিত্রা নিজেই পৃথিবীতে খুঁজে নিত তার জীবনের সাথী। বেশি খুঁজতে হতো না চিত্রাকে। পারুল আর প্রীতির মতো মেয়ে যখন নিজের চেষ্টায় মনের মতো সঙ্গী খুঁজে নিতে পেরেছিল, তখন চিত্রাই বা পারত না কেন? কিন্তু চিত্রার মনের আশা ও কল্পনাগুলিকে সেটুকুও সুযোগ দিলেন না জ্যাঠামশাই। সুযোগ বড় বেশি করেই আসছিল, তাই তো দুশ্চিন্তিত হয়ে পড়েছিলেন জ্যাঠামশাই। অদ্ভুত মন ওদের। চিত্রার বাক্স নানা রকম স্বনামী আর বেনামি চিঠিতে ভরে উঠল যে, শুনতে পেয়ে আর জানতে পেরে আতঙ্কিত হলেন জ্যাঠাইমা। কিন্তু সে কি চিত্রার অপরাধ? চিত্রা কি জীবনে কোনোদিন চেয়েছিল এইসব চিঠি? চিত্রার সুন্দর মুখ দেখে মানুষ যদি পাগল হয়ে যায়, সে দোষ চিত্রার নয়। বরং জেনে নিশ্চিন্ত হওয়াই উচিত ছিল জ্যাঠাইমার। কোনো চিঠিরই উত্তর দেয়নি চিত্রা, কারণ চিঠিদাতাদের কাউকেই একটা মানুষ বলে মনে করতে পারেইনি চিত্রা। বিয়ের পর হরিনগরের এই কলোনিতে প্রথম এসে চুপ করে বসে ভাবতে ভাবতে একদিন হেসেই ফেলেছিল চিত্রা। সেই সব চিঠির মানুষগুলি যে এই হেড ক্লার্ক ভদ্রলোকটির চেয়ে অনেক অনেক বড় মানুষ। আজ তারা হয়তো মুখ টিপে হাসছে। শুনে অবাক হয়ে গেছে পারুল আর প্রিয়া। শেষে এটা কী কাণ্ড করে বসল চিত্রা। সন্দীপের মতো এত গুণের, রূপের ও টাকার মানুষ, এত বড় একজন চিফ অফিসারের ব্যাকুলতাও যে চিত্রার মন টলাতে পারেনি, সেই চিত্রা বিয়ে করেছে এক দেশি কোম্পানির বড় কেরানিকে, যার মাইনে 200 টাকা। প্রেম হলে না হয় বোঝা যেত, কিন্তু প্রীতি আর পারুল জানে চিত্রা কি সেই মেয়ে যে প্রেমের আবেগে কাঙালির গলায় মালা দেবে?
যে সে একটা লোকের মুখ দেখে মনে প্রেম জাগবে এমন মনই করেনি চিত্রা। 4 বছর আগে চিত্রার জীবনের আকাঙ্ক্ষা যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথা মিটে যেতে পারেনি এক মুহূর্তের মতো, বরং দিনে দিনে আরও অস্থির, আরও মত্ত এবং আরও দুঃসাহসে শানিত করে তুলেছে চিত্রার সংকল্প। জীবনে কী চেয়েছিল চিত্রা? আজ এখন নিজের মনকে পরীক্ষা করলে আর স্মৃতি সন্ধান করলে ঠিক বুঝতে পারবে না চিত্রা বিয়ের আগে কী ধরনের সুখী জীবন কামনা করেছিল চিত্রা। আজ শুধু মনে হয় এই কলোনিরই মালিক সরকার অ্যান্ড সিনহা কোম্পানির 12 আনা সত্ত্বের অধিকারী বিনায়ক সরকারের মতো মানুষের পাশে যদি ঠাঁই পাওয়া যেত, তবে ধন্য হতো আর সুখী হতো চিত্রার জীবন। তবে কি বিনায়ক সরকারের টাকার পুঁজির পরিচয় জানতে পেয়ে মুগ্ধ হয়ে গিয়েছে চিত্রা? না, ঠিক টাকার জন্য তো নয়। বিনায়ক সরকারের চেয়ে বেশি টাকার মানুষ কি ধানবাদের এই বিরাট কয়লা আর শিল্পরাজ্যের কোনো অট্টালিকার মধ্যে নেই? টাকার জন্য নয়। বিনায়ক সরকার শুধু টাকার জন্যই বড় মানুষ নয়। বিনায়ক সরকার বড় সুন্দর ও বড় উজ্জ্বল এক বড় জীবনের মানুষ। ওই রকমই এক জীবনের আলো, হাসি ও উল্লাসের মধ্যে দাঁড়াবার জন্য চিত্রার মন স্বপ্ন দেখে এসেছে। নইলে বড় মানুষ তো কত রকমেরই আছে, কিন্তু বিনায়ক সরকারের মতো মানুষ পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানে না চিত্রা। আজ মনে হয় এই মানুষটি তার প্রসন্ন জীবনের সকল দীপ্তি নিয়ে এইখানে যেন চিত্রার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। সরকার অ্যান্ড সিনহার 12 আনা মালিক, এতগুলো ফ্যাক্টরি যার দৌলত সৃষ্টি করছে দিন রাত, সেই মানুষও স্পষ্ট মুখ খুলেই মনের বেদনা প্রকাশ করেছে চিত্রারই কাছে। এইসব দৌলত সার্থক হতো যদি চিত্রার মতো মেয়ের ভালোবাসার একটু ছোঁয়া লাগতো তার জীবনে। তাই জীবনে যাকে দেখে আর যার মুখের হাসি আর ভাষা শুনে প্রথম মুগ্ধ হয়েছে চিত্রা, তারই কাছে চিঠি দিল এই প্রথম। বিনায়কের সঙ্গে অন্তরঙ্গ হবার পরেও 3টি বছর কেটে গিয়েছে, কিন্তু বিনায়কের আহ্বানে এত স্পষ্ট ভাষায় সাড়া দিতে পারল চিত্রা এই প্রথম। চিঠি দিতে হাত কাঁপবার কথা নয়, চিত্রার হাতের সব দ্বিধা ও ভীরুতা মুছে গিয়েছে অনেক দিন আগেই। বিনায়কের গাড়ি আসবার আগে যে হাত দিয়ে নিজেকে এতদিন সাজিয়ে এসেছে চিত্রা, সে হাত আজ একটা চিঠি দিতে কাঁপবে কেন? শুধু একবার নিঃশ্বাসটা কেমনতর হয়ে গিয়েছিল, কিন্তু কেন, কিসের জন্য চিত্রা নিজেই জানে না কেন। নিশ্চয়ই নিখিলের কথা ভেবে নয়, যে নিখিল চিত্রা জীবনে একটা অস্তিত্বই নয়। বোধ হয় বিনায়কের কথা ভেবে। স্ত্রী আছে বিনায়কের, বিবাহিতা স্ত্রী। সেই স্ত্রীকে বর্জন করার সাধ্যে নেই বিনায়কের। বিনায়কই বলেছে এইখানেই তার জীবনের দুঃখ একটু জটিল ও গ্রন্থিল হয়ে গিয়েছে। বিনায়কের স্ত্রী মৃদুলা সরকার জীবনে স্বামী ছাড়া আর কিছুই বোঝে না। সে এক অদ্ভুত বিস্ময়ের নারী। 10 বছর হলো বিয়ে হয়েছে বিনায়কের। ইউরোপ থেকে ফিরে আসার পরেই বোম্বাইয়ের এক হোটেলে প্রথম দেখা হয়েছিল বিনায়কের সঙ্গে মৃদুলার। সেই যে দেখা, সেই দেখাই মৃদুলার জীবনে পরিণাম রচনা করে দিল। মৃদুলার ভালোবাসা বুঝতে সেদিন যদি ভুল করত বিনায়ক, তবে আজ আর এই পৃথিবীতে থাকতো না মৃদুলা। এ কাহিনী নিজেই চিত্রার কাছে অকপটভাবে বলতে কোনো কুণ্ঠা হয়নি বিনায়কের। মৃদুলা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসার সম্পদ বলে মনে করে বিনায়ককে। সেই মৃদুলাকে অস্বীকার করবার মতো শক্তি নেই, আর সেরকম নির্মম হবার মতো শক্তি নেই বিনায়কের। তাই বিনায়কের সেই ইচ্ছাই ভালো। বিনায়কের ইচ্ছাই জীবনে বরণ করে নিতে আজ আর মনের মধ্যে কোনো কুণ্ঠা নেই চিত্রার। বিনায়কের শুধু একজন আপনজন হয়ে যাবে চিত্রা। চিত্রার যে হাত কতবার কত আগ্রহে ধরবার জন্য হাত বাড়িয়েছে বিনায়ক, চিত্রার সেই হাত আজ শেষ কুণ্ঠা চিরকালের মতো দূরে ছুঁড়ে ফেলবার জন্য সংকল্পে কঠিন হয়েই উঠেছে। নিখিল আছে, চিত্রার স্বামী নিখিল। নিখিল থাকবে ঠিক যেমনভাবে সুখী মন নিয়ে আর ধন্য হয়ে সে আছে।
চিত্রার পেছনে পেছনে থাকতে হয় নিখিলকে এই বৃথা সাথীপনার মিথ্যা স্পষ্ট করেই মিথ্যা করে দেওয়া ভালো। আর সঙ্গে সঙ্গে বস্তুহীন ছায়ার মতো মানুষটাকে পিছনে পিছনে আসতে দিয়ে লাভ কী? যে মানুষকে সঙ্গে নিয়ে কোথাও গিয়ে দাঁড়ালে কোনো গর্বের আনন্দ নেই, সেই মানুষকে একটা ছায়ার মতো সঙ্গে রেখে লাভ কী? এইভাবেই আজ একেবারে সাইফার হয়ে যেতে চলেছে নিখিল। অফিসের নানা মুখের খোশগল্প আজকাল উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থার জন্য দায়ী স্বয়ং নিখিল রায়, একটা বিশ্বাসী নির্বোধ, স্বচক্ষে সব দেখেও এতদিনে সাবধান হতে পারল না। তাই তো স্বামী হয়েও সাইফার হয়ে গিয়েছে নিখিল। বড় সাহেব বিনায়ক সরকারের চকচকে টুরারের পেছনের সিটে যদি চুপ করে বসে থাকে নিখিল রায়, আর স্ত্রী চিত্রা রায় বসে থাকেন সামনের সিটে বড় সাহেবের পাশে, তবে কি এ সন্দেহ না করে থাকতে পারে হরিনগর কলোনির সাধারণ ভদ্রলোক আর অফিসের সাধারণ কেরানির দল? কে বাধা দেবে চিত্রাকে? বাধা দেওয়া যার কথা সেই যে সবচেয়ে বেশি বাধ্য। সরকার অ্যান্ড সিনার হেড ক্লার্ক নিখিল রায় যেন স্ত্রী গরবী হয়ে রয়েছেন। ভগবান জানে লোকটার চোখ কি ধাতুতে তৈরি, আর মনটাই বা কীরকম প্রশান্ত মহাসাগর। 4 বছরের মধ্যে কেরানির বউ হয়ে যে নারী একটু গম্ভীর মুখ নিয়ে অথচ শান্তভাবেই এসেছিল এই কলোনির একটি টালি ছাওয়া চালের ক্ষুদ্র গৃহে, সেই নারী এ রাজ্যের যত চোখ বিস্ময়ে ধাঁধিয়ে দিয়ে সরকার অ্যান্ড সিনহার বড় সাহেবের পাশে রাজেশ্বরীর মতো বসে থাকে। চকচকে টুরারের ইঞ্জিনের গুরুগুঞ্জন ছাপিয়ে ওঠে চিত্রার মুখের হাসি ফোয়ারার কলনাদ। সরকার ভিলার ফটকে ইউক্যালিপটাসের ছায়া থেকে সোজা নীল পরেশনাথের পায়ের কাছে তোপচাঁচির লেক পর্যন্ত বিনায়কের টুরার চিত্রার মুখের মিষ্টি কলরবকে নিয়ে ছুটে যায় আর আসে। পেছনের সিটে বসে নিখিলও মাঝে মাঝে হেসে ওঠে। অফিসের নানা মুখে নানান খোশগল্প মাঝে মাঝে নানা ধিক্কারেও তিক্ত হয়ে ওঠে। মেয়েটার আর দোষ কি? এরকম বেকুবের হাতে পড়লে সব মেয়েই ওরকম হয়ে যায়। অফিসের মধ্যেই একজন মাদ্রাজি কেরানির সঙ্গে একজন বাঙালি কেরানির একদিন হাতাহাতি হয়ে গেল। মাদ্রাজি কেরানি বলেছিল, বাঙালিরা এরকমই হয়। এই ধরনের মাত্র একটা কথা সহ্য করতে না পেরে টেম্পোরারি মহিম সেই মাদ্রাজির সঙ্গে সেদিন যে মারামারি কাণ্ড করে বসলো, সেটা স্বচক্ষে দেখেও তার কারণটা বুঝতে পেরেও হেড ক্লার্ক নিখিলের মনে কোনো উত্তাপ জাগেনি। কথাগুলো যেন কথাই নয়, একেবারে বাজে কথা, বাজে মিথ্যা ও কুৎসিত কতগুলো ছোট কল্পনার আক্রোশ, যত ছোট মনের পরিচয়। নিখিলই যখন এসব চায় তখন কে আর বাধা দেবে চিত্রার মতো মেয়েকে? চোখে যার বিদ্যুৎ খেলে, আর শাড়ি পরার আর বেনি বাঁধবার ভঙ্গিতে ফ্যাশন উথলে পড়ে। হরিনগর কলোনির সকলের চক্ষুতে ভ্রৎসনা জাগিয়ে দিয়েছে চিত্রা নামের এক নারীর এই ভয়ানক অভ্যুত্থান। কিন্তু কোনো তিক্ততা, বিরাগ ও ভ্রৎসনা নেই শুধু একজনের চোখে, চিত্রার স্বামী নিখিল রায়ের চোখে। লোকে আলোচনা করে, অফিসের নানা মুখে একটা হতভম্ব অবস্থাও মাঝে মাঝে ফুটে ওঠে। এরকম হয়ে গেল কেন নিখিল রায়? কোনো রকম প্রমোশন বা লিফটও তো পাচ্ছে না নিখিল। সরকার অ্যান্ড সিনার 12 আনা প্রভু বিনায়ক সরকার যদি ইচ্ছা করেন তবে নিখিলকে এই অফিসের অন্তত সুপারিনটেন্ডেন্ট করে দিতে পারেন, কিন্তু সেরকম কিছু রাজাভাসও তো পাওয়া গেল না। তাই টেম্পোরারি মহিম বলে, যত দোষ ওই ভয়ঙ্কর বড় সাহেবটির। এই রকম কীর্তি করা ওর অভ্যেস আছে, অনেক করেছেন, আপনারা কোনো খবর রাখেন না। সত্যিই কেউ খবর রাখেন না। টেম্পোরারি মহিম কোথা থেকে এত খবর জানলো কে জানে? হয়তো একেবারে বাজে কথা, ছাঁটাইয়ের লিস্টে নাম চড়ে বলে রাগের মাথায় যা তা বলছেন মহিম বলে, ওদের যে একটা ক্লাব আছে, আর সেই ক্লাবে কি হয় সে খবর আপনারা কেউ জানেন না। তা কেউ জানে না ঠিকই, ক্লাব আছে মাত্র এইটুকুই সকলে জানে। মহিম বলে, কারা সেখানে আসে তাও আপনারা কিছু জানেন না। আসে কত বড় লোক, এইটুকুই সকলে জানে। পায়ে হাঁটা মানুষ সেখানে কখনো আসে না, আসতে পারে না, আসবার নিয়মও নেই। মহিম বলে, কতগুলো হোমরা চোমরা অফিসার আসে, আর আসে কতগুলো সাহেব আর কতগুলো লেডি, আর পিপে পিপে মদ। থামো থামো মহিম,
বড় বেশি রং চড়াচ্ছ তুমি। মহিম বলে, আমি সত্যি কথা বলছি কি না সেটা নিখিলবাবুই জানেন। তিনি সেখানে সস্ত্রীক ঘুরে এসেছেন কয়েকবার। হ্যাঁ? সকলে চমকে ওঠে আর বুঝতে পারে আসল দোষ তাহলে নিখিলেরই। কিন্তু যার জীবনের পরিণাম নিয়ে এত আলোচনা, সেই চিত্রা রায়ের মন এসব খুঁটিনাটির আর বিচারের অনেক উপরে চলে গিয়েছে। আজও তো ভুলে যায়নি চিত্রা সেই একটা ঘটনার কথা। বিয়ের 5 মাস আগে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল চিত্রা জ্যাঠাইমার বোন জয়া মাসিমার সঙ্গে। লেবংয়ের মাঠে চিত্রাকে দেখতে পেয়ে অপলক চোখে তাকিয়েছিল কোনো এক স্টেটের রাজকুমার। আর সত্যিই এক ভদ্রমহিলা এসে জয়া মাসিমাকে ইংরেজি ভাষায় জিজ্ঞাসা করেছিলেন, ওই মেয়ের বাপ কোন স্টেটের চিফ? এই পৃথিবীর এক স্টেটের রাজকুমারী বলে মনে হয়েছিল যে মেয়েকে, সেই মেয়ের শাড়ি পরার স্টাইল দেখেই ভয় পেয়ে গেলেন জ্যাঠামশাই। সে মেয়ের মনের স্টাইলের কোনো খবর নিলেন না। খবর নিলে বুঝতে পারতেন জ্যাঠামশাই, চিত্রাকে এভাবে একজন জেসে লোকের হাতে ধরিয়ে দেওয়া কি ভয়ানক নিষ্ঠুরতা। সেই নিষ্ঠুরতাকে ক্ষমা করতে পারেনি চিত্রা। সেই চক্রান্তের দান নিখিল রায় নামে এই ভদ্রলোকটি জীবনে আপন বলে মনে মনে গ্রহণ করতে পারেনি চিত্রা। আর এই জন্য মনে কোনো দুঃখ নেই চিত্রার। আর দেখে আরও সুখী হয়েছে চিত্রা, এই ভদ্রলোকের মনেও কোনো দুঃখ নেই। চিত্রা ডাক দেওয়া মাত্র কাছে এসে দাঁড়ায়, বলা মাত্র চলে যায়। আর আসতে বললেই সঙ্গে আসে নিখিল। স্বামী নামে পরিচিত এই মানুষটিকে একদিনের জন্য একটিও রূঢ় কথা বলতে হয়নি চিত্রার। ভদ্রলোকই সে সুযোগ দেননি চিত্রাকে। নিখিল যেন চিত্রার নীরব চিন্তার বেদনাগুলিকেও শুনতে পায়, এমনই প্রখর তার কান। ভোরে টালি ছাওয়া চালের ক্ষুদ্রকায় এই বাড়ির ভেতর বারান্দায় চেয়ারের উপর বসে আর সামনের ছোট টেবিলের উপর এক পেয়ালা চা রেখে যখন চুপ করে বসে থাকে চিত্রা, তখন যেন ঘরের ভেতর থেকেও চিত্রার চোখ দুটোকে দেখতে পায় নিখিল। চিত্রার চোখ দুটো যেন উদাস হয়ে কুয়োতলার পেয়ারা গাছটার ছায়ার দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতর থেকে বের হয়ে এসে দেখতেও পায় নিখিল। তার ধারণা মিথ্যে নয়, চিত্রার চা জুড়িয়ে যাচ্ছে, কিন্তু চায়ের কাপের দিকে চোখ নেই চিত্রার। আনমনা হয়ে কি যেন ভাবছে চিত্রা। নিখিল আর তার নিজেরই হাতের চায়ের কাপে চুমুক দিতে পারে না। তোমার চা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিখিলের কথায় চিত্রার স্তব্ধ হাতটার শুধু চমক ভাঙে। চায়ের কাপ হাতে তুলে নেয় চিত্রা, কিন্তু একজন যে হঠাৎ এসে চা খাওয়ার কথা স্মরণ করিয়ে দিল, সেটা চিত্রা বুঝতেও পারে কিনা সন্দেহ। নিখিলের মুখের দিকে তাকায় না চিত্রা। একটা কথা বলবার জন্য কোনো সাড়া জাগে না চিত্রার দুই ঠোঁটে। রক্ত গোলাপের আভা দিয়ে আঁকা দুটি ঠোঁট। একদিন মাঝরাতেই নিজের ছোট ঘর থেকে ব্যস্তভাবে চিত্রার ঘরে ঢুকে নিখিল। ঘুমিয়ে আছে চিত্রা, কিন্তু যেন একটা দুঃখের স্বপ্ন দেখে বিড়বিড় করছে চিত্রা। অস্পষ্ট সেই স্বপ্নাতুর ভাষার মধ্যে যেন অভিমানীর মতো একটা বেদনা বিড়বিড় করে। পাখা হাতে নিয়ে ঘুমন্ত চিত্রার মাথায় কিছুক্ষণ বাতাস দিয়ে চলে যায় নিখিল। পরদিন কথায় কথায় নিখিল তার মনের উদ্বেগ প্রকাশ না করে দিয়ে পারে না। কাল ঘুমের মধ্যে তুমি বড় কষ্ট পেয়েছ। চুপ করে থাকে চিত্রা, কোনো উত্তর দেয় না। আর নিখিলের মুখে এই ধরনের কথাগুলো শুনতে ভালোও লাগে না। বোধহয় স্বপ্নের কথাগুলি মনে পড়ে যায়, তাই যেন ঘুমের মধ্যেই বড় স্পষ্ট করে দেখতে পায় চিত্রা নিজেকে আর নিজের মনটাকেও। শাড়িতে আর বেনিতে স্টাইল আছে, মনের শখ স্বাদ আর কল্পনাগুলির মধ্যেও স্টাইল আছে, কিন্তু এই স্টাইলগুলি কি তার জীবনের একমাত্র কাম্য ছিল? বোধ হয় না। ঘুমের মধ্যেই নিজের সাদামাটা মনটাকে যেন দেখতে পায় চিত্রা, আর বুঝতে পারে মনের মতো স্বামীর গর্বে গর্বিণী হবার একটা আকাঙ্ক্ষা শুধু পড়ে আছে সেখানে। সে আকাঙ্ক্ষা পাথর চাপা পড়ে এখনো রয়েই গিয়েছে তার পাঁজরের আড়ালের এক কোণে। নিখিলের কথা শুনে চুপ করে থাকে চিত্রা। বলতে ইচ্ছে করলেও বলে না, আমার স্বপ্নের খোঁজ নেবার জন্য তোমার আবার এত গরজ কেন?
স্বামীর পরিচয় চিত্রার জীবনে কোনো গর্ব আনেনি, আনবেও না কোনো দিন। তার জীবনের এই শূন্যতা একটা চিরকিলে শ্মশানের মতো মনের মধ্যে জ্বলত যদি বিনায়ক সরকারের সঙ্গে দেখা না হতো একদিন এক গানের সভায়। চিত্রা জানে ভাগ্য তাকে অন্তত এইটুকু কৃপা করেছে, অন্তত এইটুকু গর্ব এনে দিয়েছে চিত্রার মনে। বিনায়কের মতো মানুষও দুঃখ পায় মনে মনে, চিত্রার মতো মেয়েকে জীবনে সঙ্গিনী করতে পারেনি বলে। গর্ব তো বটেই, মৃদুলা সরকারের মতো লেডি যার স্ত্রী, সেই বিনায়কও আজ চিত্রাকে পাশে নিয়ে ইউক্যালিপটাসের ছায়াতে দাঁড়াতে পারলে সুখী হয়ে যায়। হরিনগর কলোনিতে এসে 4 বছরের মধ্যেই চিত্রার চোখের বিদ্যুৎ জয়ী হয়েছে। যে মানুষকে দেখে হাজার মানুষ প্রতিদিন সেলাম, আদাব ও নমস্তে জানায়, যে মানুষের মুখের দিকে অনেক লেডি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, যে মানুষের সঙ্গে সস্ত্রীক অন্তরঙ্গ হবার জন্য অনেক কন্ট্রাক্টর অনেক চেষ্টা করে, সেই মানুষ, সেই বিনায়ক সরকার শুধু বলে, এবার শুধু তুমি আর আমি চিত্রা, আর কেউ নয়। মাঝে মাঝে এই আলো আর ধোঁয়ার ভিড় থেকে একটু দূরে সরে গিয়ে শালবনের কিনারায় ছোট্ট একটা জলস্রোতের কাছে, হ্যাঁ তাই হবে। তাই বিনায়কের চিঠির উত্তর দিয়েছে চিত্রা। অনেকবার এই আহ্বানের ভাষা বুকে লুকিয়ে নিয়ে চিত্রার কাছে এসেছে বিনায়কের অনেক চিঠি। আজ প্রথম উত্তর দিল চিত্রা, কারণ চিত্রার মনে আর কোনো প্রশ্ন নেই। সন্ধ্যের জন্য বিকেল থেকেই প্রস্তুত হয়েছিল চিত্রা, আর সন্ধে হবার আগেই বিনায়কের কাছ থেকে চিঠির উত্তর নিয়ে অফিস থেকে বাসায় ফিরল নিখিল। জানিয়েছে বিনায়ক, সুখী হলাম চিঠি পেয়ে। আজ আমার সরকার অ্যান্ড সিনহার সিলভার জুবিলি, কিন্তু তুমি বুঝবে চিত্রা, আজ আমার জীবনেরই এক তৃপ্তির জুবিলি, কারণ চিঠিতে তোমার মন চিনতে পারলাম এই প্রথম। গাড়ি যাবে। চিঠি পড়ার পর চিত্রার চোখে পড়ে নিখিলের হাতে আর একটা চিঠি রয়েছে, সোনালি অক্ষরে ছাপানো একটি কার্ড। চিত্রা বলে, ওটা কি? নিখিল বলে, নেমন্তন্নের কার্ড। কার নেমন্তন্ন? মিস্টার ও মিসেস নিখিল রায়ের। তার মানে? সরকার অ্যান্ড সিনহার সিলভার জুবিলি আজ। সরকার ভিলাতে ককটেল পার্টি আছে, নেমন্তন্ন করেছেন মিস্টার সরকার। তোমাকেও? হ্যাঁ, তাই তো নিয়ম। চিত্রা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপরে যেন নিজের মনেই বিড়বিড় করে, নিয়ম তো আছে জানি, কিন্তু কিন্তু আর এই নিয়মের অর্থ খুঁজে বের করার কোনো অর্থ আজ আর নেই। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না চিত্রাকে। বড় সাহেবের চকচকে চূড়ার পৌঁছে যায় হেড ক্লার্কের কোয়ার্টারের সম্মুখে। একই সঙ্গে পাশাপাশি হেঁটে গাড়ির ভেতর গিয়ে উঠে বসে নিখিল আর চিত্রা, মিস্টার ও মিসেস রায়, স্বামী আর স্ত্রী। গাড়িতে শান্তভাবেই বসে রইল চিত্রা, কিন্তু রাগ হয় বিনায়কের ওপর। আজ এত স্পষ্ট করে জানতে পেরেও এরকম ব্যবস্থা করলো কেন বিনায়ক? চিত্রা রায়ের জীবনের প্রথম প্রণয়ের অভিসারে নিখিল রায় নামে লোকটিকে চিত্রার সঙ্গে কেন যেতে বলল বিনায়ক? বিনায়ককে চিঠি দেবার সময় হাত কাঁপেনি যার, সেই শক্ত মনে চিত্রা রায়ও তার পাশের এই তুচ্ছ একটা অস্তিত্বকে সহ্য করতে কেমন অস্বস্তি বোধ করে। কিন্তু সব অস্বস্তি মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল। ইউক্যালিপটাসের পাশে মস্ত বড় শামিয়ানা টাঙানো, আর সেখানে আলোয় আলোকিত আসর, চকচকে চূড়ার যেন একেবারে এক নতুন জগতের সিংহ দ্বারে এসে পৌঁছে দিল চিত্রাকে। এগিয়ে এলো বিনায়ক, আর বিনায়কের অভ্যর্থনার হাতে হাত দিতেই ঝলক দিয়ে হেসে উঠল চিত্রার চোখের বিদ্যুৎ। যেন ছোট ছোট কুঞ্জ দিয়ে সাজানো ছোট একটা জগৎ। প্রতি কুঞ্জের ফুলের স্তবকের মধ্যে বিদ্যুতের রঙিন বাতি জ্বলে। প্রতি কুঞ্জে একটি করে টেবিল আর দুটি চেয়ার। একদিকে নাচের আসর তৈরি করা হয়েছে, ছোট একটি ডায়াস, তার দুপাশে বসে জ্যাজ বাজায় কলকাতার বিলিতি হোটেল থেকে ভাড়া করে আনা গোয়ানিজ বাদকের দল। বিনায়ক সরকার তার হাসি ভরা মুখ চিত্রার কানের কাছাকাছি এনে তার জীবনের পরম তৃপ্তির সিলভার জুবিলির অর্থ বুঝিয়ে দেয়। আজ এই উৎসবের এক কোণে এক টেবিলের পাশে শুধু তুমি আর আমি। আজ পৃথিবী জানবে তুমি আমার আপনজন হয়ে গিয়েছো চিত্রা। চিত্রার হাসিতে বিদ্যুৎ খেলে যায়। তাই বলো, আমি ভুল বুঝে তোমার উপর রাগ করেছিলাম। বিনায়ক হাসে।
আমাকে এখনো ভুল বুঝবে তুমি? না, আর কখনো না। জ্যাজ বাজে মত্ত হয়ে গেলাসে গেলাসে শেরি আর হুইস্কির পেয়ে ট্রের ওপর সাজিয়ে নিয়ে ছুটোছুটি করে বয় আর বাটলার। সরকার অ্যান্ড সিনহার সিলভার জুবিলি বিউ হল উজ্জ্বল হয়ে ওঠে মদিরতায়। গেলাস হাতে নিয়েই কোনো সজ্জন উঠে দাঁড়ান আর টলতে টলতে আর এক টেবিলের কাছে গিয়ে দাঁড়ান। ওয়েলকাম জানিয়ে সেই টেবিলে সজ্জন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, আর সেই চেয়ারের লেডি খিলখিল করে হেসে ওঠেন। জ্যাজ বাজে আরও প্রমত্ত হয়ে অভ্যাগতা লেডিদের সেদিসিক্ত ওষ্ঠে লিপস্টিকের রঙও লাস্যে তরল হয়ে ওঠে। এক একটি টেবিলে এক একটি বিউফল যুগল মূর্তি। মিসেস ফরদুনজি টেবিলের কাছে উঠে এসে বসেন মিস্টার চৌধুরী। মিসেস চৌধুরী এই টেবিল আর সেই টেবিলের এক এক দম্পতির সঙ্গে হাস্যালাপ বিনিময় করতে করতে গিয়ে বসেন মিস্টার পাত্রের পাশের শূন্য চেয়ারে। দেখা যায় আসরের ওই দিকে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আলাপ করছেন মিসেস পাত্র। আর চিত্রা বসে থাকে আসরের প্রায় মাঝখানে নীল আলোকের এক স্তবকের কাছে একটি টেবিলে, বিনায়ক সরকারের পাশে। আর এই নতুন জগতের ভিড়ের মধ্যে কে জানে কোথায় হারিয়ে গেল নিখিল রায়, চিত্রা রায়ের স্বামী মিস্টার রায়। জানে না চিত্রা, দেখতেও চায় না চিত্রা। আজ তার এই জীবনান্তরের শুভক্ষণের পিছনের কোনো মিথ্যা ছায়ার বাধাও আর রাখতে চায় না চিত্রা। পৃথিবীর সব চক্ষুর সম্মুখে বিনায়কের পাশে বসে চিত্রা আজ অকুণ্ঠ চিত্তে জানিয়ে দিতে চায় সে আজ বিনায়কেরই জীবনের সঙ্গিনী। পরিশ্রান্ত জ্যাজ থামে কিছুক্ষণের জন্য, আর তারপরেই সারা আসর যেন সম্মিলিত কণ্ঠে হুররে জানি অভ্যর্থনা করে এক অতি মাননীয় আগন্তুকাকে। চিত্রা জিজ্ঞাসা করে, ইনি কে? বিনায়ক হাসে, মৃদুলা। চমকে ওঠে চিত্রা, মৃদুলারও কি এখানে আসবার কথা ছিল? বিনায়ক বলে, ছিল বই কি, আমাকে তো বলনি মৃদুলা আসবে এখানে। এর মধ্যে বলবার কি আছে, এটা তো সাধারণ একটা নিয়ম। চিত্রার মনে প্রথম চমকানি শান্ত হবার পর বুঝতে পারে চিত্রা, হ্যাঁ এটা তো সাধারণ নিয়ম। সে নিজেও সেই নিয়মেই এখানে এসেছে। এই টেবিল থেকে ও টেবিল, তারপর আরেক টেবিল, সিঁড়িতে উৎফুল্ল এক একটি মুখর আনন্দধ্বনিকে যেন বিনম্র ভঙ্গিতে ছুঁয়ে ছুঁয়ে আপ্যায়িত করে ঘুরতে থাকেন মৃদুলা সরকার। বিরাট একটা জড়োয়া নেকলেস মৃদুলার গলা জড়িয়ে রয়েছে। ব্রোকেটের একটি স্কার্ফ এলোমেলো হয়ে লুটিয়ে রয়েছে কাঁধের আর পিঠের ওপর। পা টলছে মৃদুলা সরকারের। মৃদুলার এত জমকালো করে সাজানো চেহারাটা কেমন যেন আলুথালু আর উদ্ভ্রান্ত। শুধু একজোড়া ডাগর চক্ষু এদিক ওদিক তাকিয়ে মাঝে মাঝে কটকট করে হেসে ওঠে। নিজের কানে শুনতে পায় চিত্রা তার কাছের টেবিলের এক অতিথি তার পার্শ্ববর্তিনীকে বলছেন, মৃদুলা সরকার আজ সকাল থেকেই শেরিতে ভাসছেন বলে মনে হচ্ছে। চিত্রা তাকায় বিনায়কের মুখের দিকে। মৃদুলার কি হয়েছে বলো তো, ওরকম করছে কেন? বিনায়ক বলে, চিরকাল যা করে এসেছে তাই করছে। কি? টিপসি? মাত্রা বেশি হয়ে গিয়েছে। আলোর আসরের মধ্যে একটা অন্ধকার যেন ধুকপুক করে উঠল। এ কী কথা বলছে আজ বিনায়ক তার নিজের মুখে? এ কি বিনায়কেরই গল্পের সেই পতিব্রতা প্রেমিকা স্ত্রী মৃদুলা সরকার? চিত্রা বলে, তোমার কথা শুনে মৃদুলা সম্বন্ধে আমার অন্যরকম ধারণা হয়েছিল। বিনায়ক বলে, কী ধারণা হয়েছিল? মনে হয়েছিল এসব শেরি টেরির মানুষ মৃদুলা নয়। শেরি সম্বন্ধেই তোমার মনে ভুল ধারণা রয়েছে ডিয়ার চিত্রা। চিত্রার মুখের দিকে অদ্ভুত এক অলস ভঙ্গিতে তাকিয়ে কথা বলে বিনায়ক, আর বিনায়কের অনুরোধে শেরির গেলাসে চুমুক দিতে গিয়েই থেমে যায় চিত্রা। মনে হয় চিত্রার শেরির নেশায় টলমল দুটি চক্ষুর দৃষ্টি দিয়ে আর বাঘিনীর মতো দুর্দান্ত একটি আগ্রহ নিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে মৃদুলা সরকার। কটকট করে হেসে উঠছে মৃদুলার চোখ। দেখতে নেহাত অসুন্দর তো নয় মৃদুলার মুখ। নিজের রূপ সম্বন্ধে চিত্রার মনের ধারণায় যথেষ্ট অহংকার থাকলেও মৃদুলাকে সুন্দর বলেই স্বীকার করতে পারে চিত্রা। যেন অন্যমনস্ক হয়ে গেছিল চিত্রা। জ্যাজের শব্দে চমক ভাঙে আর দেখতে পায় দূরে দাঁড়িয়ে আসরের মাঝখানে এই টেবিলের দিকেই তাকিয়ে কটকট করে হাসছে মৃদুলার দুই চক্ষু। থরথর করে কেঁপে ওঠে চিত্রা। প্রশ্ন করে চিত্রা, মৃদুলা এখানে এসে বসবে নাকি? বিনায়ক বলে, ওগো না না না।
কিন্তু একটা ভয়ের শিহরণ যেন ধীরে ধীরে চিত্রার শরীরে রক্তে ঠান্ডা সাপের মতো শিরশির করে ঘুরে বেড়াচ্ছে। বিনায়ক সরকারের পরিণীতা স্ত্রীর একই জীবন, বেশ তো অদ্ভুত রকমের উজ্জ্বল জীবন। আলোর মেলার মধ্যে দাঁড়িয়ে কটকট করে হাসছে যার চোখ, এদিকে আসে না, ওদিকেই ঘুরে বেড়ায় মৃদুলা। তবু দেখতে ভয় করে চিত্রার। বিনায়কের মতো মানুষের পরিণীতা প্রেমিকা হয়েও এরকম হয়ে গেল কেন মৃদুলা? এই কি নিয়ম? কি যেন সন্ধান করে ফিরছে মৃদুলা। আর টেবিলের পর টেবিলের ছায়া পার হয়ে চলে যাচ্ছে আসরের একেবারে শেষে, একেবারে শামিয়ানার রঙিন ঝালরের গা ঘেঁষা ছায়া ছায়া একটা নিভৃতের একটি টেবিলের কাছে। পাথরের চোখের মতো স্তব্ধ আর অপলক হয়ে তাকিয়ে থাকে চিত্রার চোখ। নিঃশ্বাস বন্ধ করে দেখতে থাকে চিত্রা। সুন্দর ব্রকেটে জড়ানো একটি বাঘিনীর কৌতূহল যেন এতক্ষণে শিকারের সন্ধান পেয়েছে। একটি টেবিলের পাশে মাত্র একজন বসেছিল, তারই পাশে গিয়ে বসল মৃদুলা। ঢিপ করে একটা শব্দ যেন হঠাৎ বেজে উঠল চিত্রার বুকের ভেতর। ওখানে কেন মৃদুলা? ওই নিরীহ নির্বোধ মানুষটার কাছে কেন মৃদুলা? হেড ক্লার্ক নিখিল রায়ের সঙ্গে আলাপ করে কি লাভ হবে মৃদুলা? বিনায়ক ডাকে, চিত্রা। শুনতে পেয়েও মুখ ফিরিয়ে বিনায়কের দিকে তাকায় না চিত্রা, যেন সুদূর এক সংসারের রঙ্গমঞ্চের দিকে এক অদ্ভুত অদৃষ্টের খেলা দেখবার জন্য তাকিয়ে আছে চিত্রা। দেখতে পায় চিত্রা বয়ের হাতের ট্রে থেকে দুটি গেলাস তুলে নিল মৃদুলা, একটি নিজের কাছে রেখে আরেকটি গেলাস নিখিলের হাতের কাছে সমাদরের ভঙ্গিতে এগিয়ে দেয় মৃদুলা। সাবধান! চিত্রার মুখ থেকে যেন তার এই মুহূর্তের অসাবধান মনের এক নতুন দুর্বলতার সুযোগ পেয়ে চমকে উঠল ছোট্ট একটা অস্ফুট কথা। বিনায়ক বলে, তুমি এদিকে ঘুরে বসো চিত্রা। জ্যাজ বাজে মত্ত হয়ে নাচের আসরে 10 জোড়া মূর্তি দুলে দুলে পা ফেলে, কিন্তু চিত্রার মনে চাঞ্চল্য যেন হঠাৎ মূর্ছিত হয়ে পড়েছে। কোনো ভাষা আর বাজনার স্বর কানে আসছে না চিত্রার। মনে হয় শুধু আসরের শেষ দিকে শামিয়ানার ঝালরের কাছে একটা শিশুর বুক একা দেখতে পেয়ে এক বাঘিনী গিয়ে সম্মুখে বসেছে লুপ্ত হয়ে। শরীর নেশায় তৃপ্ত হয়নি মৃদুলা, আরও কিছু খুঁজছে মৃদুলা। নো লাইট, 1 মিনিট! কে যেন চেঁচিয়ে ফুর্তির মাথায় হাঁক দিল। সঙ্গে সঙ্গে আসরের সব আলোক যেন এক ফুৎকারে নিভে গেল। হে কি! সেই মুহূর্তে চিৎকার করে উঠে দাঁড়ায় চিত্রা। হঠাৎ ভীত একটা পাখির আর্তনাদের মতো করুণ চিত্রার গলার সেই শব্দ। হে কি! হঠাৎ অন্ধকার যেন চিত্রার বুকের উপর তীক্ষ্ণ একটা ছুরির আঘাতের মতো লাফিয়ে পড়েছে। চেয়ার থেকে উঠে যেন ছুটে যাবার জন্যই অন্ধকারের মধ্যে পথ খোঁজে চিত্রা। বিনায়ক হেসে ওঠে, আহ বসো চিত্রা, ম্যানার্স ভুলে যেও না। পথ না পেয়ে আর যেতে না পেরে অন্ধকারের মধ্যেই থমকে দাঁড়িয়ে আসরের শেষ প্রান্তের দিকে অপলক চোখে তাকিয়ে থাকে চিত্রা। ঝন করে আর্তনাদ করে সশব্দে একটা কাঁচের গেলাস যেন চূর্ণ হলো কোথাও। দপ করে জ্বলে ওঠে আলো। এই কয়েকটি মুহূর্তের অন্ধকারে আসরের মধ্যে যেন একটা নাটক চমকে উঠেছিল। তারই চিহ্ন দেখা যায় আসরের 2 জায়গায়। ভীত ও সন্ত্রস্ত উদ্ভ্রান্ত দুটো চোখ নিয়ে চিত্রা রায় দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো আসরের শেষ প্রান্তের এক টেবিলের দিকে তাকিয়ে। আর শেষ প্রান্তের টেবিলের কাছে একটি চেয়ার থেকে যেন হঠাৎ এক রূঢ় আঘাতে উল্টে পড়ে গিয়েছে মৃদুলা সরকার। মৃদুলার গেলাস হাত থেকে ছুটে গিয়ে দূরে পড়েছে আর চূর্ণ হয়ে গিয়েছে। তাকিয়ে থাকে চিত্রা রায়ের পাথরের মতো স্তব্ধ দুটি চক্ষু। তারপর ধীরে ধীরে বিচিত্র এক হাসির জ্যোৎস্না যেন ফুটে উঠতে থাকে সেই চক্ষে। আসরের সব চক্ষু তাকিয়ে দেখে সত্যি এক গরবিনী রাজেশ্বরীর মতো ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা রায়। হ্যাঁ, গর্ব ছাড়া আর কি। বাঘিনীর আগ্রহ অন্ধকারের সুযোগে মত্ত হয়ে ছুতে গিয়েছিল চিত্রা রায়ের স্বামীকে। ভুল করেছে মৃদুলা, বুঝতে পারেনি মৃদুলা চিত্রা রায়ের স্বামী বড় কঠিন স্বামী। বিনায়ক ডাকে, এসে বসো চিত্রা। হ্যাঁ, বসছি। হেসে হেসে বিনায়কের আহ্বানে সাড়া দেয় চিত্রা। কিন্তু এই অন্ধকারে ভরা কয়েকটি মুহূর্তের মধ্যে নতুন কোন গর্ব পেয়ে গেল চিত্রা, যার জন্য এমন করে বিনায়কের দিকে করুণার চক্ষে তাকিয়ে স্বচ্ছন্দে অবাধে নিঃসংকোচে আর মুখর হয়ে হেসে চলেছে চিত্রা? বোধহয় চিত্রাই তখনও বুঝতে পারেনি যে তার জীবনের সকল ক্ষোভের গভীরে লুকানো সেই বেদনার বিদ্যুৎ জ্বালা হারিয়ে
একেবারে স্থির হয়ে গিয়েছে, জ্যাজ বাজে মত্ত হয়ে। নাচের আসরে জোড়া জোড়া নৃত্যপর মূর্তিরা ছায়া দোলে। চুপ করে নিজের বুকের ভেতর অদ্ভুত এক প্রসন্নতার ভারে অলস ও স্নিগ্ধ হয়ে চেয়ারের ওপর বসে থাকে চিত্রা। আবার নো লাইট। দপ করে নিভে গেল সব আলো। সঙ্গে সঙ্গে একটা কাঁচের গেলাস চূর্ণ হয়ে যায় অন্ধকারে। একটি চেয়ার উল্টে পড়ে। অন্ধকারে স্পর্ধা দুই হাতের ঘৃণা কঠিন একটি ধাক্কায় শেষবারের মতো ধূলিসাৎ করে দিয়েছে চিত্রা রায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে চিত্রার দেহ, যেন তার দুঃস্বপ্নমুক্ত জীবন এতক্ষণে এক গর্বের আবেশে কাঁপছে। দপ করে জ্বলে ওঠে আলো। সারা আসরের চক্ষু দেখতে পায় বিনায়ক সরকার চেয়ার থেকে উল্টে পড়ে গিয়েছেন, আর তাঁরই হাতের গেলাস ছিটকে পড়ে গিয়েছে, চূর্ণ হয়ে গিয়েছে। আসরের মাঝখানে দাঁড়িয়ে শামিয়ানার শেষ প্রান্তের ঝালরের দিকে ছায়া ছায়া এক নিভৃতে দাঁড়ানো এক মূর্তির দিকে তাকিয়ে হাত তুলে আহ্বান জানায় চিত্রা, এসো এসো। সারা আসরের চক্ষু কিছুক্ষণের জন্য বিস্মিত, অভিভূত ও একটু বিরক্ত হয়েই দেখতে পায় আসর ছেড়ে চলে যাচ্ছেন এক ভদ্রলোক আর এক মহিলা। কীরকম যেন ওদের দুজনের চলবার আর তাকাবার ভঙ্গি, মনে হয় একেবারেই ম্যানার্স জানে না। কেমন শুনলেন গল্পটি? 1953 সালে, মানে 1360 সালে লেখা গল্প এটি। তখনকার শারদীয়া দেশে প্রকাশিত হয়েছিল। সুবোধ ঘোষ মহাশয়ের লেখা এই গল্পটি, থির বিজুরি। সুবোধ ঘোষের লেখা অনুরোধ জানিয়েছিলেন পড়বার জন্য এক শ্রোতা, পড়ে শোনালাম। জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। এরকম নানান স্বাদের গল্প শুনবার জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।